প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শুভঙ্কর স্যার, তোমাদের ইংরেজি শিক্ষক। আর আজকে আমরা যেটা করব সেটা হলো তোমার ক্লাস 12-এর একটা কবিতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এবারের জন্য। এইখান থেকে এবার বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন পরীক্ষায় সম্ভাব্য আসবে, সেগুলো আমরা জানব। তাহলে যেটা প্রথমে বলে নিই, তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল থেকে, তোমরা দেখতে পাচ্ছ আমাকে। এবং আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 12-এর একটা কবিতাকে নিয়ে। কবিতাটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, লিখেছেন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট জন কিটস। কিটসের পোয়েট্রি সম্পর্কে বলতে গেলে একটু বলে নিই প্রথমে। রোম্যান্টিক যুগের একজন অসামান্য কবি, যিনি রোম্যান্টিকতাকে একটা অস্বাভাবিক লেভেলে নিয়ে গিয়েছিলেন। আর এই কবির কবিতা লেখার অনুপ্রেরণা কিন্তু প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি হচ্ছে ইন্সপিরেশন কবির কবিতা লেখার। এবং এই কবিতার প্রত্যেকটা ধাঁচে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা শব্দের মধ্যে প্রকৃতির যে নিগুড় সত্য, প্রকৃতি যে অপরূপ, প্রকৃতি যে সুন্দর, প্রকৃতি যে মমতাময়ী বা রূপময়ী, যেটাই বলো না কেন, সব শব্দই যেন ফিকে মনে হয়। এই সব কিছুর উপরে দাঁড়িয়ে তিনি এত সুন্দর করে বা বিশ্লেষণ করে এত সুন্দর করে লিখেছেন কবিতাটা, যে কবিতাটা পাঠের পর আমাদের তার প্রতি যে স্নেহ, ভালোবাসা বা শ্রদ্ধা বা তার কাব্যিক প্রতিভার প্রতি যে আমাদের আকর্ষণ, তা কিন্তু হাজার গুণে বেড়ে যাবে। তা যাই হোক, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কবিতাটা আমরা পড়ব, একে একে পড়ে নিব। তার আগে আমরা একটু চলে যাই। অ্যাবাউট দ্য পোয়েট হতো, এখানে অথার লিখেছে। যাই হোক, আই এম সরি বলে নিচ্ছি যে এখানে একটু মিস্টেক আছে, না অ্যাবাউট দ্য পোয়েট হতো। যাই হোক, এবার কবি সম্বন্ধে আমরা একটু পড়ে নিই। কী বলেছে? জন কিটসের জন্ম 1795 সাল। 1821 সালে পরলোক গমন। ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। ইংরেজি সাহিত্যে যে ক্রমবিবর্তনের ধারা, যেখানে ইংরেজি সাহিত্যকে বেশ কয়েকটা যুগে ভাগ করা হয়েছে, সেই যুগগুলোর মধ্যে একটা উজ্জ্বলতম ভাইব্রেন্ট এরা বা টাইম হলো রোম্যান্টিক এরা বা রোম্যান্টিক যুগ। সেই রোম্যান্টিক যুগের বা রোম্যান্টিক মুভমেন্টের একজন অন্যতম প্রতিভাবান কবি ছিলেন জন কিটস। He belonged to the second generation of romantic poets who came after Coleridge and Wordsworth. তা বলেছে এই মহান কবির আগমন ঘটেছিল তার যে পূর্ব যারা কবি ছিলেন, যেমন করে আমরা কোলরিজকে জানতে পারলাম, ওয়ার্ডসওয়ার্থকে জানতে পারলাম, যাদের হাত ধরে রোম্যান্টিক যুগের সূচনা, ঠিক তাদের পরবর্তী নেক্সট জেনারেশনেই কিন্তু আমরা এনাকে দেখতে পেয়েছিলাম। He is known for his vivid imagery, which are noted for their sensations appeal. কবির কাব্য প্রতিভা বা কবির কাব্যশৈলীকে যদি গবেষণা করা যায়, বা ক্রিটিক্সরা বলেন যে ওনার কাব্য প্রতিভার সবথেকে যে উল্লেখযোগ্য বিষয়টা, সেটা হচ্ছে ওনার কবিতার যে চিত্র বা কবিতার যে রূপ, সেটা কিন্তু অত্যন্ত প্রাণময়, অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত সংবেদনশীল। আমরা দেখতে পাই যে তার কবিতাগুলো যখন আমরা পড়ি, সেই কবিতার মধ্যে প্রকৃতি বা যে যে বিষয়গুলো তিনি হাইলাইট করেছেন, সেগুলো যেন একেবারে প্রাণবন্ত এবং তার শব্দের মাঝে যেন তারা প্রাণ খুঁজে পেয়েছে, এমন একটা ব্যাপার। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ওড টু এ নাইটিঙ্গেল, হাইপারিয়ান অ্যান্ড ইসাবেলা। যাই হোক, তা এবার আমাদের এই বিখ্যাত কবির লেখা আর কিছু শ্রেষ্ঠ কাব্য সৃষ্টির নাম আমরা জানতে পারলাম, যেখানে ওড টু নাইটিঙ্গেল, হাইপারিয়ান অ্যান্ড ইসাবেলা উল্লেখযোগ্য। তো এবার আমরা কবিতাটা পড়তে চলেছি। কবিতাটা পড়ার আগে তোমাদের বলে নিই, যেহেতু প্রকৃতিবাদী কবি, মানে হি টুক দ্য ইন্সপিরেশন টু রাইট পোয়েট্রি ফ্রম নেচার, যেহেতু কবিতা লেখার অনুপ্রেরণা তিনি প্রকৃতির থেকে নিয়েছেন, তাই জন্য প্রকৃতি কিন্তু তার কবিতার প্রতি ধাপে, প্রতি শব্দে, প্রতি সুরে কিন্তু বিরাজ করছে। তা আমরা দেখে নিই তিনি কত বড় সার্থক কবি বা তার কাব্যিক সার্থকতা কতটা তা কবিতা পাঠ করে। There is a short note that describes the poem in short. খুব ছোট্ট কথায় বলতে গেলে বলতে পারি যে এখানে কিছু শব্দ বা এখানে কিছু শব্দ সারিবদ্ধভাবে তা বাক্যের আকার নিয়ে বসে আছে। প্রকৃতি নিয়ে তার লেখা যে কবিতা বা আমাদের যে পাঠ্য কবিতা আজকে দ্য পোয়েট্রি অফ আর্থ, তার সম্বন্ধে দু চার কথা বলবে। কি বলছে? দ্য আর্গুমেন্ট পুট ফরওয়ার্ড বাই কিটস ইন হিজ পোয়েম ইজ দ্যাট
The natural music of the earth never ceases to play through the cycle of seasons. The poem is a sonnet in which the song of the grasshopper is embodied in the octave and that of the cricket is portrayed in the sestet. তো দেখো এখানে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর যদি আমরা অভিধানগত অর্থ বলতে চাই তাহলে হচ্ছে কবিতাটা প্রকৃতিকে নিয়ে। প্রকৃতির এক দুটি বিশেষ ঋতু এই কবিতার মধ্যে স্থান পেয়েছে। একটা হলো গ্রীষ্ম, একটা হলো শীত। এই গ্রীষ্ম আর শীতে প্রকৃতির যে মায়াবহ রূপ, যে অপরূপ রূপ, কখনো সেটা রুক্ষ, কখনো সেটা শ্যামল, বা কখনো সেটা স্তব্ধ, কখনো সেটা প্রাণবন্ত, এই যে রূপ, এই যে আলো আধারি যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই যে ফেনোমেনন, এই যে প্রাকৃতিক খেলা, এই খেলাটাকেই তিনি উপস্থাপন করেছেন তার কবিতায়। এবং যে বিশেষ দুটো ঋতুর কথা তিনি বলেছেন, গ্রীষ্ম এবং শীত, কবিতার দুটো ভাগে, অক্টেভে মানে 8টি লাইনে এবং পরবর্তীতে 6টি লাইনে শেষ স্টেপে, সেখানে তিনি গ্রীষ্মের গান গাইয়েছেন ঘাসফড়িংকে দিয়ে এবং শীতের গান গাইয়েছেন কাকে দিয়ে? ক্রিকেট বা ঝিঝি পোকাকে দিয়ে। এবার একটা কথা বলে রাখি, যে কবিতাটা পড়ছো এটা কিন্তু একটা চতুষ্পদী কবিতা, অর্থাৎ একটা সনেট কবিতা। এই কবিতায় 14টি লাইন আছে এবং এই কবিতাটি যেই মহান মনীষী বা যে মহান স্কলারের আদর্শে আদর্শায়িত বা তার স্টাইলকে অনুকরণ করে লেখা, তিনি হলেন একজন ইটালিয়ান মনীষী যার নাম পেট্রাক। তাহলে জন কিটসের লেখা এই কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থের যদি পোয়েটিক স্টাইল বলা হয় বা যে সনেটিক স্টাইল বলা হয়, তাহলে কিন্তু বলতে হবে পেট্রাকান স্টাইল। কি স্টাইল? পেট্রাক। পেট্রাকের দ্বারা কিন্তু এই স্টাইলটা ডেভেলপ করা হয়েছিল, সেটাই কিন্তু আমাদের রোম্যান্টিক কবি জন কিটস তার কবিতায় ব্যবহার করেছেন কবিতাটি তৈরি করতে। আচ্ছা, এবার আমরা তাহলে কবিতাটিতে চলে যাই। সো before I start to read the poem, I request each and everyone to keep your mind in a silence zone. তোমার মনটাকে একদম নিস্তব্ধ জায়গায় রাখো। ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য ওয়ার্ডস বাই ইয়োর হার্টস। প্রত্যেকটা হৃদয় দিয়ে, মানে যতজন তোমরা দেখছো প্রত্যেকের হৃদয় যেন এই শব্দগুলোকে তার হৃদয়ে তুলে নিতে পারে, এমন একটা মন মানসিকতা নিয়ে কবিতাটিকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আই হোপ ইট উইল গিভ এ এক্সট্রা প্লেজার। এত সুন্দর আনন্দ দেবে তুমি ভেবেও কল্পনা করতে পারবে না। দেখো বলেছে, আচ্ছা আমি প্রথমে একটু মার্কারটা নিয়ে নিই। The poetry of earth is never dead. The poetry of earth is never dead. বোঝো, পৃথিবীর কবিতা কখনো মরবে না। পৃথিবীর কবিতা কখনো মরবে না। কবি যে এই লাইনটি বলেছেন, এই লাইনের এবার গুরু তত্ত্বটা বোঝো। পৃথিবী আমাদের প্রকৃতির এক অপরূপ রূপ, বহিঃপ্রকাশ। এই প্রকৃতি যে কতটা মায়াবী, কতটা যা মমতাময়ী, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই পৃথিবী। হ্যাঁ, যেখানে জীবকুল বা প্রাণীকুল ধীরে ধীরে ছোট থেকে বড় হয়ে উঠেছে, যেখানে প্রাণের অস্তিত্ব আছে। প্রকৃতির এই রূপ আসলে একটা কবিতা, আর কবিতা মানে সেটা হলো একটা গান। কবিতা মানে সেটা কি? একটা গান। আর প্রকৃতির এই গান যুগ যুগান্তর ধরে বেজে আসছে। অর্থাৎ যখন পৃথিবীতে কোনো প্রাণীর সৃষ্টি হয়নি তখনও প্রকৃতি ছিল। হ্যাঁ, সেই প্রকৃতি ছিল কি? নীরস। সেই প্রকৃতি ছিল প্রাণীর বিপরীত। কিন্তু যখন প্রকৃতি প্রাণের অস্তিত্বকে সৃষ্টি করলো, তখন সেই প্রকৃতি হয়ে উঠল মায়ের মতন কোমল এবং স্নেহময়ী। এবং তার এই অস্তিত্ব তৈরির পেছনে তার যে সবথেকে বড় ভূমিকা সে নিয়েছিল প্রাণ গঠনের ক্ষেত্রে। হ্যাঁ, সেই যে গঠনগত বৈশিষ্ট্য সে রেখেছে, সেই বৈশিষ্ট্যকে যদি আমরা জানতে চাই, তাহলে প্রকৃতির গান বা প্রকৃতির কবিতাকে আমাদেরকে পড়তে হবে। যে কবিতা বা গান আমাদের বলে দেয় যে প্রকৃতির এই গান বা কবিতার কোনো অবসান নেই, কোনো কি নেই? অবসান নেই। তাহলে প্রকৃতির এই গান কিন্তু কোনোদিনও শেষ হবে না। এবার এই কথাটার যদি ব্যাখ্যা আমার কাছে কোনো ছাত্রছাত্রী বা আমার ভাই বোন চায় যে কথাটির অর্থ কী, একটু ধীরে ধীরে বলি, কথাটির অর্থ কী, তাহলে আমি সেই ভাই বা বোন বা আমার সেই স্টুডেন্টটাকে বলবো যে দেখো,
মানুষ জন্মালে মরতেই হবে, ম্যান ইজ মর্টাল, এভরিবডি নোজ ইট ওয়েল, সকলে ভালো করে জানে এই কথাটা। কিন্তু দেখো তো বছরের পর বছর ক্রমবিবর্তনের যে ইতিহাস বা আমাদের ইতিহাসের পাতায় যে ধারাপাত দেখেছি আমরা, একের পর এক বিদেশি শত্রু এসেছে, হ্যাঁ, তারা শাসন করেছে, আবার কালের প্রভাবে তারা নিঃশেষ হয়ে গেছে। আচ্ছা, অনেকে এসেছে অনেকে চলে গেছে, তাতে কি পৃথিবীর কিছু আসে বা গেছে? কিছুই না কিন্তু, তাই তো? পৃথিবী তার পরিবর্তনের খেলায়, পৃথিবী তার সৃজনশীলতার খেলায় চিরকাল যেমন ছিল ঠিক তেমনটাই আছে। আজকে আমি আছি, কাল আমি নেই, কিন্তু পৃথিবীর যে গান, তার যে এই যে রূপ, এই যে ঋতু পরিবর্তন, এই সোম থেকে রবি, এগুলো কি কখনো বন্ধ হবে? কোনো দিনও বন্ধ হবে, সে আমি থাকি বা না থাকি। সেটাই বলেছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর এই কবিতা কখনোই কি হবে না? শেষ হবে না, কারণ গান চিরন্তন। When all the birds are faint with the hot sun, এবার তিনি সেই বিশেষ ঋতুটার কথা বলেছেন, যে ঋতুটা এই কবিতায় একটা বড় জায়গা নিয়ে রাখে। সেই ঋতুটা কি আমরা বুঝে নেব একটা শব্দ দিয়ে। When all the birds are faint with the hot sun, যখন সব পাখিরা ক্লান্ত হয়ে পড়ে সূর্যের প্রখর তাপে। আচ্ছা, তাহলে এইবার পাখিরা কি হয়েছে? ক্লান্ত হয়ে পড়ে। আমরা জানি প্রকৃতির যে গান, সেই গান প্রকৃতি তার বিভিন্ন অবজেক্টসের মধ্যে দিয়ে তুলে ধরেছে, যেমন গাছের পাতার শস্যরানী, হ্যাঁ, মৃদুমন্দ বাতাস, পাখির ডাক, সব কিছু। তাই পাখি হলো এই পৃথিবীর একজন কি? সঙ্গীত শিল্পী, পৃথিবীর একজন সঙ্গীত শিল্পী। এই সঙ্গীত শিল্পী যখন ক্লান্ত হয়ে পড়ে, প্রকৃতিরই বা পৃথিবীরই তৈরি কি দিয়ে? সূর্য দ্বারা, তাই তো? সূর্যের প্রখর তাপ এই পাখিদেরকে ক্লান্ত করে দেয়, তখন কি হয়? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তখন সেই পাখিরা, প্রকৃতির সেই সঙ্গীত শিল্পীরা লুকিয়ে নেয় নিজেদেরকে ঠান্ডা গাছের ছায়ায়। কোথায় লুকিয়ে নেয়? ঠান্ডা গাছের ছায়ায়। ঠিক সেই পরিস্থিতিতে দেখো পৃথিবীর হয়ে যারা গান গায়, তার যে সঙ্গীতজ্ঞরা, তারা কি হয়ে গেল? স্তব্ধ হয়ে গেল। তার মানে কি? পৃথিবীর গান কি হয়ে গেল? থমকে গেল। কি হয়ে গেল? হোল্ড হয়ে গেল। কি হয়ে গেল? হোল্ড হয়ে গেল। কিন্তু তা তো করা যাবে না। আমরা পড়েছি কি? পৃথিবীর গান কখনো মরে না, কখনো অচল থাকে না, সব সময় চলমান থাকে। তাই যখন প্রকৃতির এই সঙ্গীতজ্ঞরা বা সঙ্গীত শিল্পীরা স্তব্ধ হয়ে গেল, তখন কি হলো দেখো? এ ভয়েস উইল রান, একটা সুর ভেসে আসবে। কবি বলেছেন তখন কি আসবে? একটা সুর ভেসে আসবে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, এক ঝোপ থেকে আরেক ঝোপ, কিংবা সদ্য কাটা শস্য ক্ষেত থেকে। নিউ মর্ন মিড কথার অর্থ হলো সদ্য কর্তন করা হয়েছে বা কাটা হয়েছে এমন একটা শস্য ক্ষেত। তাহলে সুরটা কোথার থেকে ভেসে আসবে? এক ঝোপ থেকে আরেক ঝোপ, কিংবা সদ্য কাটা শস্য ক্ষেত থেকে। হ্যাঁ, কি ভেসে আসবে? একটা সুর ভেসে আসবে। সুর মানে কি? গান। সুর মানে কি? নোট। সুর মানে সং ভেসে আসবে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। সেই হলো কে? ঘাসফড়িং। সে হলো কে? ঘাসফড়িং। তাহলে যে সুর ভেসে আসার কথা বলেছেন কবি, সেই সুর আসলে কার সুর? ঘাসফড়িংয়ের সুর। ঠিক আছে? কি করবে সে? হ্যাঁ, আমরা বুঝে গেছি কি করবে। যে গান প্রকৃতির অসমাপ্ত হয়েছিল, সেই গানকে সে পুনরায় আবার কি করবে? চালু করবে। পুনরায় কি করবে? চালু করবে। আবার তার শুরুটা করবে। হি টেকস দ্য লিড ইন সামার্স লাক্সারি। গ্রীষ্মের বৈভবের যে আগমন, গ্রীষ্মের বৈভবের যে প্রভাব থমকে দিয়েছে প্রকৃতির গানকে, সেই গানকে সে যেন আবার পথ দেখাবে। কি দেখাবে? আবার পথ দেখাবে। টেক্স দ্য লিড, সে নিবে অগ্রসর। কি নিবে? অগ্রসর নিবে। কিসের অগ্রসর নিবে? প্রকৃতির গানের অগ্রসর সে করাবে। কারণ যে গান সূর্যের প্রখর তাপে গ্রীষ্মের প্রচণ্ড দাবদহে স্তব্ধ হয়ে গিয়েছিল, আশ্রয় খুঁজে নিয়েছিল ঠান্ডা গাছের ছায়ায়, যখন প্রকৃতি হয়ে পড়েছিল প্রাণহীন, নির্জীব, হ্যাঁ, এবং উদাস, সেই সময় প্রকৃতির এক গায়ক বা সঙ্গীত শিল্পী সে কি করলো? আবার উঠে আসলো। কোথার থেকে? ওই যে আবার সেই ঘাসবন, প্রকৃতির অংশ, কিংবা সদ্য কাটা শস্য ক্ষেত, হ্যাঁ, সেইখান থেকে সে উঠে এসে আবার সে গ্রীষ্মের বৈভব বা সৌন্দর্য, সেটাকে সে কি করবে? পথ দেখিয়ে এগিয়ে যাবে, গান গেয়ে গিয়ে এগিয়ে নিয়ে যাবে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে কখনো করেনি শেষ তার আনন্দের। অর্থাৎ যে দায়িত্ব সে নিয়েছে, সে দায়িত্ব তার কাছে পরম আনন্দের। প্রকৃতির গান গাওয়া
তার কাছে পরম সৌভাগ্যের। সে এই গান গেয়ে লাইভলি প্রাণবন্ত হয়ে ওঠে। কি হয়ে ওঠে? প্রাণবন্ত হয়ে ওঠে, সে ভাইব্রেন্ট হয়ে ওঠে। এবং তাই জন্য সে কখনোই এই আনন্দের ধারায় মত্ত হয়ে নিজেকে ক্লান্ত করতে পারেনি। কখনো কি করতে পারেনি? ক্লান্ত করতে পারেনি। কারণ এই গান এমনই যে গান চিরকাল সবাইকে কি দেয়? রিফ্রেশমেন্ট দেয়। কি দেয়? রিফ্রেশমেন্ট দেয়। For when tired out with fun, he raced at easy beneath some pleasant wit. কিন্তু কখনো বা যদি এই গান গাইতে গাইতে, এই নিরন্তর গান গাইতে গাইতে গ্রীষ্মের বৈভব বইতে বইতে খানিকটা সে ক্লান্ত হয়ে পড়ে, খানিকটা সময়ের জন্য ক্লান্ত হয়ে পড়ে, তখন কি করে? সে বসে পড়ে কাছে ধারে থাকা কোনো ঘাস ফুলের ওপর। কি ফুলের ওপর? ঘাস ফুলের ওপর। কোনো সুন্দর একটা ঘাস ফুলের ওপরে হয়তো সে এখানে বসে পড়েছে। কোনো ঘাস ফুলের উপরে হয়তো সে আবার কি করেছে? বসে পড়েছে। হ্যাঁ, আবার সে উড়বে, আবার সে উড়বে। কারণ সে তার উৎস, তার উৎপত্তি, প্রকৃতি তার কাছে কি নিচ্ছে? খানিকটা বিশ্রাম নিচ্ছে, খানিকটা বিশ্রাম নিচ্ছে। তাহলে দেখো, এই যে প্রথমের 8টা লাইন পড়লাম, এই 8টা লাইনের যে সারমর্ম দাঁড়ালো তা হলো গ্রীষ্ম রুক্ষ, গ্রীষ্ম প্রাণহীন, গ্রীষ্মের প্রখর তাপ সমস্ত প্রাণীকুলের যে সঙ্গীত তাকে কি করে? স্তব্ধ করে। প্রাণীকুল আসলে কার অংশ? প্রকৃতির অংশ। সেই প্রকৃতির অংশকে স্তব্ধ করে দেয়। এই স্তব্ধতা প্রকৃতির আর সহ্য হয় না। তখন প্রকৃতি তার কি বার্তাবাহক বা মেসেঞ্জার কাকে পাঠায়? ঘাসফড়িংকে। যে ঘাসফড়িং কাছে ধারে কোনো ঝোপঝাড় কিংবা সদ্য কাটা শস্যক্ষেত থেকে উঠে আসে, উঠে এসে আবার সেই প্রকৃতির স্তব্ধ গানের যে সুর যেটা ভেঙে গিয়েছিল তাকে আবার কি করে? আবার জুড়তে শুরু করে। প্রত্যেকটা সুরে সুরে সে গীত বেঁধে 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 সে গানকে পরিপূর্ণ করে তোলে। এবং গ্রীষ্ম, যেই গ্রীষ্ম প্রাণহীন বিবর্ণ, তাকে আবার কি করে তোলে? প্রাণবন্ত করে তোলে। আবার আমরা সবাই রিফ্রেশমেন্ট পেয়ে যাই, আমরা সবাই আবার কি হয়ে যায়? প্রাণবন্ত হয়ে উঠি। গেল। তাহলে এই প্রথম 8টা লাইনে, এবার টেকনিক্যালি যদি বলা যায়, টেকনিক্যালি বলা যাবে প্রথম 8টা লাইনে কোন ঋতুর কথা বলা হয়েছে? গ্রীষ্ম। গ্রীষ্মের বর্ণনা দেওয়া হয়েছে এবং সেই গ্রীষ্মকে, গ্রীষ্ম লাইফলেস হয়ে গিয়েছিল, কে লাইফফুল করলো সেটাও আমাদের প্রথম 8টা লাইনে বলা হলো। ঠিক আছে তো? এবার পরের 6টা লাইন, অর্থাৎ আমরা পড়লাম অক্টেভ, তাই তো? আমরা পড়ছি আজকে জন কিটসের লেখা একটি সনেট, তাই তো, যার নাম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতার প্রথম 8টা লাইন যা অর্থ তা আমরা বুঝেছি। এবার পরের 6টা লাইনে আমরা এখন ধীরে ধীরে অগ্রসর হব, দেখব কি আছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, লুক অ্যাট দ্য লাইন। আবার সে বলেছে, রিপিটেশন ঘটেছে সেম লাইনের, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। প্রকৃতির কবিতা, প্রকৃতির গান কখনোই নিস্তব্ধ রবে না। কখনোই কি হবে না? নিস্তব্ধ রবে না। এইবার শব্দটা দেখো, সিজিং। সিজিং মানে নিস্তব্ধতা, সাইলেন্ট। আর কি? ডেড মানে কি? নিস্তব্ধ। যেটা নিস্তব্ধ হবে না, যেটা মরবে না, সেটা কি নিস্তব্ধ হবে না? তাহলে দুটো কিন্তু মিলযুক্ত লাইন আছে। যেহেতু মরবে না তাই জন্য নিস্তব্ধও হবে না। তাই তেমন গ্রীষ্মে যেমন তার প্রাণ আছে, তেমন শীতেও তার প্রাণ আছে। দেখো, নেভার সিজিং, কখনোই নিস্তব্ধ হবে না। অন এ লোন, কিভাবে নিস্তব্ধ হবে না সে বর্ণনাটা এবার দিয়েছে। অন এ লোন উইন্টার ইভিনিং, শীতের এক নিঃসঙ্গ সন্ধ্যা, শীতের এক নিঃসঙ্গ সন্ধ্যা, যে সন্ধ্যায় তুমি একাকী রয়েছো, তোমার আশেপাশে কেউ নেই, শীত জাঁকিয়ে বসেছে, তুমি ঘরের কোনায় নিজেকে একটা গরম কাপড় দিয়ে মুড়ে নিজেকে তুমি বাঁচানোর চেষ্টা করছো শীত থেকে। শীতের প্রবাহ এতটাই প্রকোপ, এতটাই কঠিন যে তুমি বাইরেও যেতে পারছো না, নিস্তব্ধ, চতুর্দিকে নিস্তব্ধ। কি হয়েছে দেখো, when the frost has wrought a silence, যখন তুষার ঝড়, যখন কি ঝড়? তুষার ঝড়, সেই শীতের সন্ধ্যায় ঘটে যাওয়া তুষার ঝড় সৃষ্টি করেছে একটা নীরবতা। তুষার ঝড় কি তৈরি করেছে? নীরবতা। অর্থাৎ গ্রীষ্ম যেমন তার প্রখর সূর্যের তাপে প্রকৃতির সেই সঙ্গীত শিল্পীদের স্তব্ধ করে দিয়েছিল, প্রকৃতির গানকে স্তব্ধ করে দিয়েছিল, শীত তেমন তার তুষার ঝড়ের প্রকোপে আবার সেই প্রকৃতির গানকে কি করেছে? স্তব্ধ করে দিয়েছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, ঠিক তখনই যখন তুমি নিজেকে একটা কক্ষের মধ্যে আবদ্ধ করে রেখেছো শীতের প্রকোপ থেকে বাঁচতে, তখনই তোমার ওই কক্ষের কোনো একটা উনুন জ্বালানো আছে, যার মধ্যে জ্বলতে থাকা আগুন তোমাকে আংশিক
কি করছে? আরাম দিচ্ছে, শীতের প্রকোপ থেকে তোমায় বাঁচাচ্ছে। সেই উনুনের কোনো একটা কোণ থেকে বা কোনো একটা কাছে ধার থেকে শ্রিলস, তীক্ষ্ণ স্বরে কে যেন ডেকে উঠলো। শ্রিলস মানে ক্রাইজ ইন এ বাস, ক্রাই ইন এ লাউড ভয়েস, ঠিক আছে? তীক্ষ্ণ একটা হার্শ টোন, একটা তীক্ষ্ণ সুর কানে যেন তোমার ভেসে আসছে। দ্য ক্রিকেট সং। তুমি তাকিয়ে দেখলে কে? একটা ঝিঝি পোকার গান। কি করছে একটা ঝিঝি পোকা? তার তীক্ষ্ণ স্বরে গান গাইছে। ঝিঝি পোকার ডাকটা কিন্তু এক্ষেত্রে বলে রাখি অত্যন্ত তীক্ষ্ণ, আমাদের কানে কিন্তু ঝি 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 করে শব্দ করে, খুব তীক্ষ্ণ স্বর। সাধারণত বনাঞ্চলে গেলে পরে এই শব্দগুলো আমরা পেয়ে থাকি। তাই বলছে যে খুব তীক্ষ্ণ স্বরে সেই গানটা বেজে উঠছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং সেই কক্ষের মধ্যে সেই আগুনের যে উষ্ণতা, সেই উষ্ণতা যতটুকু তাকে ঢের গুণে বৃদ্ধি করে দিয়েছে এই ঝিঝি পোকার তীক্ষ্ণ স্বর। অর্থাৎ যে স্বরে সেই ঝিঝি পোকা গাইছে, প্রকৃতি যে সুরে তাকে গান গাইতে বলছে, যে সুরে গান সে বেঁধেছে, সেই গান পর্যাপ্ত শীতের ঠান্ডাকে যথোপযুক্ত জবাব দিতে। এবং তোমার কক্ষে যে তুমি আগুন জ্বেলেছো, যেটাতে তুমি নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছো, নিজেকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছো, সেই উষ্ণতা তোমার যেন অনেক গুণে বাড়িয়ে দিল সেই ঝিঝি পোকার গান। তার মানে কি? এই গানের মধ্যে কি আছে? উষ্ণতা আছে। কি আছে? উষ্ণতা আছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রজিনেস হাফ লস্ট, এবং সেই সময় যদি কেউ সেই ঘরে অর্ধ সচেতন হয়ে ঘুমিয়ে থাকে, অর্থাৎ শীতের প্রকোপে সে খুব ক্লান্ত, সে আধা ঘুম আধা জাগা, ড্রজিনেস তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে, হাফ লস্ট অর্থাৎ অর্ধেক তন্দ্রাচ্ছন্ন, অর্ধেক ঘুম অর্ধেক জাগা, এই পরিণতিতে থাকে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রিজি হিলস, তখন সেই ঝাঁঝালো গান, সেই তীক্ষ্ণ সুর যেন সেই মানুষটার কানে গিয়ে বলে যে আবার আসছে ঘাসফড়িং দূরের ওই পাহাড়ি ঘাসবন থেকে, অর্থাৎ আবার গ্রীষ্ম আসবে। তাহলে এইবার কথাটা বলি, প্রকৃতিকে যে আমরা মা বলে ডেকেছি তা কোনো মতেই নিরর্থক নয় বা মূল্যহীন নয়। কারণ তার তৈরি সৃষ্টি, তার তৈরি প্রাণ যখন ক্লান্ত, যখন অসহায়, তখন তাকে শীতলতা দিতে কাকে পাঠিয়েছিল? ঘাসফড়িংকে, তাই তো? আবার তার সেই সন্তান বা প্রকৃতি, তার তৈরি জীব বা তার তৈরি প্রাণ যখন শীতের প্রকোপে জমে গেছে, তাকে উষ্ণতা দিতে কাকে পাঠিয়েছিল? ঝিঝি পোকাকে, ঠিক আছে? তাহলে প্রকৃতি নিরন্তরভাবে আমাদের প্রাণের যত্ন নিয়ে চলেছে। যেখানে সে গ্রীষ্মে আমাদের দাবদাহ থেকে বাঁচাতে ঘাসফড়িং গান গাইছে, তেমন শীতের সে ঠান্ডা কনকনে রাত্রের সেই শীতের প্রকোপ বা তুষার ঝড় থেকে বাঁচাতে আমাদের ঝিঝি পোকা গান গাইছে। এইভাবে প্রকৃতির গান, পৃথিবীর গান, পৃথিবীর কবিতা নিরন্তরভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? এটাই কবিতার সারমর্ম, এটাই কবিতার আক্ষরিক বর্ণনা। কবিতাটা অসম্ভব সুন্দর। পরের 6টা লাইন কবিতার ফাইনাল যে ফ্রন্ট যে ফেসটা আছে তাকে আরও এক্সেলেন্স দেয়, আরও পরিপূর্ণতা দেয়, এবং যেটা খুবই সুন্দর এবং অপূর্ব। তাহলে এবার তোমাদের এখান থেকে যে একটু কথা বলবো, যে কবিতাটা যখন তোমরা স্টাডি করবে, কবিতাটা যখন তোমরা বাড়িতে পড়বে, তখন কিন্তু একটা কথাই মাথায় রাখবে যে উই আর দ্য পার্ট অফ নেচার। উই কান্ট থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ উইদাউট দ্য শেপ অফ নেচার। প্রকৃতির যদি কায়া বা রূপ না থাকে, তাহলে আমাদেরও কোনো কায়া বা রূপ নেই, ঠিক আছে? কারণ আমরা প্রকৃতির থেকে জাত, প্রকৃতি জাত। এই প্রাণ যে সেই উপাদান দিয়ে চলে বা বেঁচে আছে, এই প্রাণের যে ইন্ধন, এই প্রাণ বেঁচে থাকার জন্য যে ন্যূনতম ইন্ধনগুলো প্রয়োজন, সেই ইন্ধনগুলো কিন্তু সব প্রকৃতির যোগায়। জল, আলো, বাতাস, ঠিক আছে? যার কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে প্রকৃতি সদা দয়াময়, সদা চিরন্তন, সত্য। সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, দুটি বিশেষ ঋতুর সৌন্দর্য আমাদের কবি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আশা রাখছি কবিতাটা সবার ভালো লেগেছে। কবিতাটা খুব সাউন্ডফুল একটা কবিতা, কবিতাটা ভীষণ সাউন্ডফুল একটা কবিতা। তোমরা বাড়িতে কিন্তু বেশ কয়েকবার কবিতাটা ভালো করে পড়বে। এখানে কিন্তু কোনো বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ হয়নি, কোনো কমপ্লেক্স টার্ম ইউজ হয়নি। ওয়ার্ডসগুলো খুব সুন্দর এবং খুব স্বাভাবিক, এবং এই শব্দগুলো কিন্তু বোঝার জন্য আমাদের কিন্তু বিশেষ কোনো কসরত করার দরকার নেই, কারণ এগুলো কিন্তু আমরা ছোটো থেকে দেখে আসছি। আর যতদিন না আমাদের চোখ বন্ধ হচ্ছে, অর্থাৎ আমরা এই রক্তমাংসের শরীর ত্যাগ করে, শেক্সপিয়ারের কথায়, সময় যতক্ষণ না প্রকোপ বসাচ্ছে আমাদের এই শরীরে, রক্তমাংসের এই শরীর যতক্ষণ না পছন্দ হচ্ছে, ততক্ষণ প্রকৃতির এই ছায়া, এই ভালোবাসা চিরকাল আমাদের সাথে থাকবে এবং আছে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, প্রকৃতির গান এই যে নিরন্তন,
প্রকৃতির গান মৃত্যুহীন, প্রকৃতির গান নিস্তব্ধ বলার কারণটা হলো একটা, যে গ্রীষ্ম চলতে চলতে তুমি সামার সেশন লিড করছো, কখন যে কোন দিন যে শীত পড়লো, হ্যাঁ, ওই যে সময় বা ক্ষণটা, ওই যে জায়গাটা, এটা কিন্তু কারোরই জানা নেই, তাই তো? কখন সেই তোমার এই টি শার্ট থেকে বা তোমার হচ্ছে উলেন্সগুলো চলে আসলো বা গরম কাপড় পরতে শুরু করে দিলাম, ওই যে দিনটা, ওই যে ঘন্টাটা, ওই যে সময়টা, ওটা কিন্তু মাপার কোনো জায়গা নেই, ঠিক আছে? ওই জন্য বলেছে পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর গান তার চিরন্তন, এবং তাকে তুলনা করা হয়েছে, একটা কথা বলে সাইকেল অফ সিজনস, অর্থাৎ ঋতুর চক্র। একটা চক্রের যেমন কোথায় শুরু কোথায় শেষ বোঝবার জো নেই, তেমন প্রকৃতিরও এই গান কোথায় শুরু কোথায় শেষ তা উপলব্ধি করার মতন ক্ষমতা বা সাধ্য আমাদের নেই। সেটাই জন কিটস আমাদেরকে বুঝিয়েছে, ঠিক আছে? তা যাই হোক, কবিতাটা কেমন লাগলো ওই একটা কথাই প্রতিদিন বলা, জানিও কেমন লাগলো। আর হচ্ছে কবিতাটা খুব সুন্দর, পরীক্ষা খুব ভালো ভালো কোয়েশ্চেন এখান থেকে সেট হয় এবং সবাই দিতে পারে উত্তর, কারণ কবিতাটা এতটা সুন্দর যে এটা বোঝার জন্য কিন্তু আমাদের খুব একটা বেশি গুরুগম্ভীর বা কপালে ভাঁজ পড়ার মতন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাই তোমরা ভালো করে কবিতাটা পড়বে, কার কেমন লাগলো জানিও। আর সবার শেষে যেটা বলার, আমাদের এই চ্যানেলের চেষ্টাগুলো বা আমাদের এই প্রয়াসগুলো কেমন লাগছে তা তোমাদের কমপ্লিমেন্ট দিয়ে জানিও। আর যারা এখনও পৌঁছতে পারেনি তাদের জন্য তাদেরকে একটু শেয়ার করো, তারা যাতে একটু দেখতে পারে বা তারা যাতে উপকার পায়। এই বলেই রাখছি। হ্যাভ আ গুড ডে।